আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, মাসখানেকেরও বেশি সময় পরে আবারও পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। যখন তাকে ইন্টারপোলের মাধ্যমে আটকের খবরে বিএনপি সরকারের পক্ষ থেকে একটা কৃতিত্ব দাবি করা হচ্ছিল, তখনই নানান ধরনের প্রশ্ন উঠেছিল যে তাকে আসলে ফিরিয়ে আনা কতটা সহজ হবে, ফিরিয়ে আনার কৃতিত্বটা সরকার সহজে নিতে পারবে কিনা। এবং সেই জটিলতাগুলো সম্ভবত আবারও দেখা দিয়েছে। তাকে নিয়ে আলোচনার যে বিশেষ কারণটি সেটি হচ্ছে যে তাকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেসব নথিপত্র পাঠানো হয়েছিল তার পরিপ্রেক্ষিতে দুবাই পুলিশ কিছু বিষয়ে জানতে চেয়েছে বাংলাদেশ পুলিশের কাছে। তাকে কোন প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে সে সম্পর্কিত 4টি পয়েন্টকে ধরে তারা ব্যাখ্যা চেয়েছে এবং ব্যাখ্যা চেয়ে দুবাই পুলিশ ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে। সংশ্লিষ্ট যারা কর্মকর্তা বাংলাদেশের, তারা বলছেন এটি দুবাই পুলিশের পক্ষ থেকে একটি ইতিবাচক পদক্ষেপ। দেখুন, সব বিষয়েই নানান ধরনের ফর্মালিটিস থাকে। সেই ফর্মালিটিসগুলো পালনের ক্ষেত্রে কেউ কেউ সেটি বলতে পারেন যে এটি ইতিবাচক দিক, এটি অগ্রগতি, হ্যাঁ বলা যেতে পারে, কিন্তু চূড়ান্ত সফলতার কথা সেই মুহূর্ত পর্যন্ত বলা যায় না যতক্ষণ না পর্যন্ত তার বাস্তব রূপটি আমাদের সামনে না আসে। এবং আমার মনে হয় যে দুবাই পুলিশ ইন্টারপোলের মাধ্যমে যে 4টি বিষয়ে জানতে চেয়েছে, ব্যাখ্যা চেয়েছে, সেখানেই অনেক জটিলতা লুকিয়ে রয়েছে। 4টি বিষয় কি, যে 4টি বিষয় ব্যাখ্যা চাওয়া হয়েছে? 1 নম্বর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশের কোন আইনের আওতায় সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরত দেওয়া যেতে পারে বাংলাদেশের কাছে। 2 নম্বর হচ্ছে কি প্রক্রিয়ায় বেনজির আহমেদকে ফেরত নিতে চায় বাংলাদেশ, কারণ বাংলাদেশ এবং দুবাইয়ের মধ্যে তো বন্দি প্রত্যর্পণ সংক্রান্ত কোনো দ্বিপক্ষীয় চুক্তি নেই, তাহলে কোন প্রক্রিয়ায় ফেরত আনা হবে। 3 নম্বর হচ্ছে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার আন্তর্জাতিক আইনি ভিত্তি কী এবং সেই পরোয়ানার কার্যকারিতা কতটুকু। 4 নম্বর যেটি বলা হচ্ছে, পুরো প্রত্যর্পণ প্রক্রিয়ায় আইন মন্ত্রণালয়ের পরিবর্তে কেন বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমন্বয় করছে। এসব বিষয়ে মোটামুটি দুবাই কর্তৃপক্ষ, দুবাই পুলিশ ব্যাখ্যা চেয়েছে। এর 2-1টির ব্যাখ্যা হয়তো সরকার দিতে পারবে, মোটামুটি আমাদের পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেগুলো সহজে দেওয়া সম্ভব, কিন্তু আসলে এই সবকটির ব্যাখ্যা তাদের কাছে মনোপুত হবে কিনা, এবং যদি তাদের কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে তো ফেরত দিবে না। এবং এমন কথাও হচ্ছে যে বেনজির আহমেদ সেখান থেকেও জামিন পেয়ে যেতে পারেন, তারও নানান ধরনের যুক্তি রয়েছে। বেনজির আহমেদ সংযুক্ত আরব আমিরাতে, দুবাইয়ে বিপুল অঙ্কের অর্থ বিনিয়োগ করেছেন আমরা জানি। বিশ্বের অবশ্যই বেশ কিছু দেশ রয়েছে, রাষ্ট্র রয়েছে, যদি সেখানে বিদেশি নাগরিকরা নির্দিষ্ট সংখ্যক অঙ্কের অর্থ বিনিয়োগ করে তাহলে তাদের জন্য অনেক ধরনের আইন শিথিল হয়ে যায়, সেটি আমরা সবাই জানি। সংযুক্ত আরব আমিরাতের ক্ষেত্রেও এটি রয়েছে, এসব ব্যাখ্যা আগেও দিয়েছি, আবারও বলতে হচ্ছে প্রসঙ্গক্রমে। তো সেখানে যদি বেনজির আহমেদের ক্ষেত্রে এ ধরনের নজির স্থাপন করে সংযুক্ত আরব আমিরাত, যে সেখানে তার বিপুল অঙ্কের অর্থ বিনিয়োগ থাকা সত্ত্বেও তিনি নিরাপদ থাকলেন না, অতএব সেখানে তার নিরাপদে পরবর্তীতে আর কেউ অর্থ বিনিয়োগ করবে না, সেই বিষয়টি অনেক যুক্তিতর্কের বিষয় যে সেই জায়গা থেকে দুবাই কর্তৃপক্ষ কি করবে। দ্বিতীয়ত হচ্ছে নাগরিকত্বের ক্ষেত্রে, মানে পাসপোর্টের ক্ষেত্রে আমরা বলতে পারি, আমাদের নিশ্চয় মনে আছে, এর আগেও আপনাদেরকে এক্সাম্পলটি দিয়েছি, স্বর্ণ ব্যবসায়ী আরব আমিরাতের
বাংলাদেশি নাগরিক রবিউল ইসলাম আরাফ খান, বেনজির আহমেদের যে অর্থ তার একটা বিশেষ অংশ এই আরাফ খানের কাছে রয়েছে বলে এরকম কথাবার্তা ছড়িয়েছিল 2023 সালে, সেই আরাফ খানের বিরুদ্ধেও কিন্তু ইন্টারপোলের রেড নোটিশ জারি করা ছিল, কিন্তু সেই আরাফ খান দুবাইতে বহাল তবিয়াতে আছেন। কেন? তিনি বাংলাদেশ থেকে ভারত হয়ে যে দুবাইতে গেলেন তার আগে তিনি বিশেষ প্রক্রিয়ায় ভারতের পাসপোর্ট নিয়েছিলেন এবং ভারতীয় পাসপোর্ট থাকার কারণে পরবর্তীতে তাকে আর বাংলাদেশে ফেরানো যায়নি। সে সময় বাংলাদেশ কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেছিল, তখন তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তো সেই নাগরিকত্বের জায়গা থেকে বলা যেতে পারে বেনজির আহমেদ তো আবার তুরস্কেরও নাগরিকত্ব নিয়েছেন 5 কোটি টাকা খরচ করে শুধু নাগরিকত্ব নেওয়ার ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে কোন জটিলতাগুলো দাঁড়াবে? কোন আইন ফলো করা হবে? বাংলাদেশের আইন নাকি তুরস্কের আইন নাকি সংযুক্ত আরব আমিরাতের আইন? এমনকি তার স্ত্রী বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জার নামে সেকেন্ড হোম রয়েছে স্পেনে। তো সেই বিষয়গুলো আবার স্পেনের বিষয়টি এখানে কোনো কিছু বিবেচনা আসবে কিনা আমরা জানি না। সব কিছু নির্ভর করছে দুবাই পুলিশের উপরে। আরও একটি বিষয় রয়েছে, যদি মনে হয় যে অন্য কোনো দেশের নাগরিক যার বিরুদ্ধে মামলা রয়েছে তিনি যে দেশে আশ্রয় নিচ্ছেন সেই দেশে কর্তৃপক্ষ যদি মনে করে তার যে মামলা তার নিজের রাষ্ট্রে সেটি বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, সেক্ষেত্রে আবার ওই যে রাষ্ট্রে আশ্রয় নেওয়া হয়েছে সেই রাষ্ট্রের কর্তৃপক্ষ তারা এটিকেও বিশেষ বিবেচনায় নিয়ে তাকে ফেরত দেওয়ার বিষয়ে নানান ধরনের চিন্তাভাবনা করতে পারে। এখন দুবাইয়ের সঙ্গে আমাদের দুটি চুক্তি রয়েছে, প্রত্যর্পণ চুক্তি না থাকলেও। একটা হচ্ছে সিকিউরিটি কোঅপারেশন এগ্রিমেন্ট, আর একটা হচ্ছে এগ্রিমেন্ট অন দ্য ট্রান্সফার অফ সেন্টেন্সড পারসন। ফাঁসি দেওয়া হয়েছে যাদেরকে, ফাঁসির আসামি যাদের, সেক্ষেত্রে দুটি চুক্তি রয়েছে এবং এই চুক্তির আওতায় কাউকে কাউকে আনার নজিরও রয়েছে। এগুলোও পুরনো কথা আপনাদেরকে জানিয়েছি। তো সেই আইনের প্রক্রিয়া ধরে কি বেনজির আহমেদকে ফিরিয়ে আনা সম্ভব? আমি আগেও বলেছি, এখনও বলছি, সব কিছু ছাপিয়ে বেনজির আহমেদের যোগাযোগটা আন্তর্জাতিক পর্যায়ে অনেক বেশি। সেক্ষেত্রে তাকে আটকের পরপরই, তাকে তো আটক করা হয়েছিল আমরা জানি যে জুনের 8 তারিখে, যদিও সেটি প্রকাশ্যে আসে 12ই জুন চলতি বছরের, এবং আমাদের জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সেটি জানালেন 14ই জুন। 14ই জুন তিনি যখন জানালেন যে 12ই জুন তাকে আটক করা হয়েছে, ওই সময় আমি বলেছিলাম না, বেনজির আহমেদকে আটক করা হয়েছে আরও আগে সম্ভবত, এবং সেটি পরবর্তীতে জানা গেল যে তাকে 8 জুন আটক করা হয়েছে। তাহলে এই যে মাঝখানে দিনগুলো আমরা যদি 12 তারিখে ধরি, প্রায় 4-5 দিন, এই 4-5 দিন প্রকাশ করতে বিষয়টি কেন দেরি হলো? ওই যে বলছিলাম আন্তর্জাতিক কানেকশন, এবং একটা পর্যায়ে হয়তো তারা প্রকাশ করেছে, কিন্তু এটি মনে করার কোনো কারণ নেই যে বাংলাদেশ সরকার থেকে যে ব্যাখ্যা দেওয়া হবে সেই ব্যাখ্যাতে তারা খুব দ্রুত সন্তুষ্ট হয়ে যায়। আমি বলছি না যে একেবারে আনা সম্ভব না, আমি বলছি অনেক কষ্টসাধ্য বিষয়, এবং সেটি সম্ভবত মানে যদি চূড়ান্ত পর্যায়ে খুবই জটিল আকার ধারণ করে তাহলে হয়তো তাকে ফেরত আনা সম্ভব নাও হতে পারে। এই পর্যন্তই বলা যেতে পারে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।